নমস্কার। আমার ইউটিউব দেখে দেখে একটা কথাই মনে হচ্ছে যে ইউটিউবে আমরা যা দেখি সেটা কি ঠিক? প্রথম কথা, প্রচুর কন্ট্রাডিক্টরি ইউটিউব কন্টেন্ট তৈরি হচ্ছে। একটা একরকম বলছে, আরেকটা আরেক রকম বলছে। এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে একটা টেনশন তৈরি হয়েছিল, সেটাকে যুদ্ধ বলছিল, কিন্তু ভারত সরকার কিন্তু একবারও যুদ্ধ বলছে না। বলছে ইসলামিক জঙ্গিরা যে আচরণ করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে ভারতীয় সেনাবাহিনীর একটা অভিযান। তা সে যাই হোক, কিন্তু ইউটিউবাররা বলতে শুরু করেছিল আজকেই যুদ্ধ শুরু হবে, কিংবা 3 দিন পরে যুদ্ধ শুরু হবে। এই মিলিটারি সিক্রেটগুলো এরা যেগুলো টপ সিক্রেট, সেগুলো পায় কি করে, সেটাই আমার কাছে আশ্চর্যের ব্যাপার। আর শুধু তাই নয়, দেখবেন কিছু মানুষ বলছে আমাদের যুদ্ধ করা চাই, আজকেই আমাদের পাকিস্তানকে অ্যাটাক করা চাই, বাংলাদেশকেও অ্যাটাক করা চাই। একটা জিনিস মনে রাখবেন যে যুদ্ধ তা সে যেই জিতুক যেই হারুক না কেন, কিছু প্রাণের বলিদান দেয়, সে যেই পক্ষেরই হোক না কেন। আর যুদ্ধে যারা যায় তারা 22 থেকে 27 বছরের মধ্যে সোলজাররা। খালি চিন্তা করে দেখুন, আপনার বাড়ির ছেলে যদি যুদ্ধে যায় তাহলে আপনার কেমন লাগবে, আপনার মনের অবস্থা কেমন থাকবে। আমি এটা খুব ভালোভাবে জানি, কারণ আমার বন্ধুর বাবা ইন্ডো পাকিস্তান ওয়ারের সময় ফ্রন্টে ছিলেন। হ্যাঁ, উনি অবশ্য যথেষ্ট ওপরের পজিশনে ছিলেন, সোলজার নন, একদম ফ্রন্টে গিয়ে যুদ্ধ করতে হয়নি, কিন্তু বাড়ির লোকেরা যথেষ্ট দুশ্চিন্তায় ছিল এবং তারা একটাই জিনিস প্রে করত যে কোনো খবর যেন না আসে। খবর আসা মানেই একটাই খবর, তাই তারা সব সময় ভয়ে ভয়ে থাকত। আজ থেকে মানে যীশুখ্রিস্টের জন্মেরও আগে চীন দেশে একটা বই লিখেছিল ওখানকার এক জেনারেল, সুন সু। তার বইয়ের নাম হলো দ্য আর্ট অফ ওয়ার। সেখানে একটা চ্যাপ্টারে ছিল যে যুদ্ধ না করে যুদ্ধ জেতা। যুদ্ধ না করে যুদ্ধ জেতা কেমন? যেমন আমরা আজকে এই জল বন্ধ করে দিয়েছি, তার জন্যে পাকিস্তানের মনে হয় বেশ অসুবিধা হবে। এইরকম কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট নিয়ে যদি যুদ্ধ করা যায়, কিংবা অন্য দেশেরকে অসুবিধে করা যায়, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকা যায়, প্রাণ নাশ না করে। বাংলাদেশের সঙ্গে আমাদের ট্রেড এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু অনেকটাই বন্ধ হয়েছে। তাতে কিন্তু বাংলাদেশের খুব সুবিধে হবে না, অসুবিধেই হবে। যতই মুখে বলুক না আমরা অন্যান্য দেশ থেকে নিয়ে আসবো জিনিসপত্র, কিন্তু অত সোজা নয় ব্যাপারটা। ইন্টারন্যাশনাল ট্রেড যথেষ্ট কঠিন একটা ব্যাপার। তা সে যাই হোক, আমার মনে হয় যে যুদ্ধ নিশ্চয়ই, যুদ্ধ দরকার হলে করতে হবে। যুদ্ধ না করলে তো আজকে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে কেন? নিজেদের টেরিটরি রক্ষার জন্যে। যুদ্ধ না করলে তো দেশের স্বাধীনতাই থাকবে না। আজকে যদি আমাদের দেশে আর্মি না থাকে, তাহলে কি আমাদের দেশের স্বাধীনতা থাকবে? থাকবে না। যাই হোক, এবার বলি একটা কথা, যে আমাদের ভোটটাও কিন্তু অনেকটা যুদ্ধের মতো। এই যুদ্ধ একটা মার্কেটিং। কিন্তু আমি দেখি এই যে ইউটিউবে যারা ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেন। সেই দলের সব কিছু ঠিক, অন্য দলের সব কিছু খারাপ। আমি একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম গতবারের লোকসভার ভোটের ঠিক আগের দিন, যেদিন রেজাল্ট বেরোবে তার ঠিক আগের দিন আমি করেছিলাম, করে আমি ফোরকাস্ট করেছিলাম। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন।
আমার চ্যানেলে, এবং সেখানে আমার ফোরকাস্ট কিন্তু প্রায় সঠিক। আমি বলেছিলাম যে তৃণমূল জিতবে এবং জিতেছেও, এবং তখন তো চারপাশে একটা বিজেপির হাওয়া ছিল যে বিজেপি জিতবে, কিন্তু আমি বলছিলাম না, জিতবে না, এবং কারণগুলোও বলে দিয়েছিলাম কেন জিতবে না। 2026-এর ইলেকশনের কথা এক্ষুনি বলা বেশ কঠিন, কিন্তু ঘটনা হলো যে 2026-এর ভোটটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে তৃণমূলের কিন্তু বেশ কিছু ক্যাপটিভ ভোটার আছে, আর অন্যান্য দলের কিন্তু সেরকম ক্যাপটিভ ভোটার কতটা আছে আমি ঠিক বলতে পারবো না। এদিকে সিপিএমেরও কিন্তু বেশ কিছু ক্যাপটিভ ভোটার আছে। বিজেপিকে কিন্তু এখনও মনে প্রাণে পশ্চিমবঙ্গের লোক মেনে নেয়নি। সিপিএমের ক্যাপটিভ ভোটার থাকলে কি হবে? সিপিএমের যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো ওর ভোটারদের, সিপিএমের নেতা যারা কিংবা নেত্রী যারা, তারা এই জিনিসটা বোঝাতেই পারছে না যে তারা ইলেকশন জিততে পারে। কাজে ভোট দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমার ভোটটা আমি সিপিএমকে দিয়ে নষ্ট করি কেন, আমার ভোটটা আমি অন্য কোনো রাজনৈতিক দলকে দিয়ে দিই। এই করেই কিন্তু সিপিএম ভোট পাচ্ছে না। নাহলে সিপিএমের এত কম ভোট পাওয়া কিংবা এইভাবে হেরে যাওয়ার কোনো কারণ নেই। সিপিএমকে প্রথমেই যেটা করতে হবে, স্বীকার করতে হবে যে সিপিএম ভুল করেছে। আজকে আমি ইউটিউবে দেখি সিপিএমের নেতারা কখনো নিজেদের ভুলের কথা স্বীকার করেন না। সিপিএম যথেষ্ট ভুল করেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে তার মূলে তো সিপিএম। আজকে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা ইংরেজি তুলে দিয়েছিল, তারপরে যেটা করেছিল সেটা হলো যে অনিলায়ন, ভুলে গেলেন অনিলায়নের কথা, সব জায়গায় সিপিএমের লোক। কাজেই আজকে আপনি তৃণমূলকে যেই দোষটা দিচ্ছেন, তৃণমূল হয়তো অনেকটা বড় স্কেলে ওই জিনিসটা করছে, কিন্তু এটার হাতে খড়ি হয়েছিল কিন্তু সিপিএম আমলে। যেমন পলিটিক্যাল পার্টিতে মাসলম্যানদের আধিপত্য শুরু হয়েছিল কিন্তু কংগ্রেস আমল থেকে। কংগ্রেসই কিন্তু প্রথম মাস্তানদের দলে নিয়েছিল, এটা অস্বীকার করলে চলবে না। এখন তো সব দলই মাস্তান ছাড়া সম্ভব নয়। আজকে একটা ইমাজিনারি সিচুয়েশন চিন্তা করে ধরুন, আজকে সিপিএম কিংবা বিজেপি পাওয়ারে আসলো, পাওয়ারে আসার পরের দিন দেখবেন আজকে তৃণমূল করছে যারা তৃণমূলের মাস্তান, তারা কিন্তু সিপিএম কিংবা বিজেপিতে চলে আসবে এবং তারা স্বাচ্ছন্দ্যে জায়গা করে নেবে। কারণ এদের ছাড়া প্রশাসন চালানোই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। সে কারণটা আমি আর বিশদে বলতে চাই না, আপনারা সবাই বুঝতে পারবেন কিংবা জানেন কেন আমি এই কথা বলছি। কাজেই আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে আমাদের বেরোনোর রাস্তা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এবারে এই ভোটের মার্কেটিংটা সমস্ত নেতা নেত্রীদের শিখতে হবে কি করে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করা যায়। সিপিএম তো বিশ্বাসযোগ্যতাই অর্জন করতে পারছে না, একবার স্বীকার করছে না যে ওরা ভুল করেছিল। বিজেপি এখানে সেভাবে কখনো আসেনি, এখনও বিজেপি সেরকম কোনো মুখ নেই। আর শুভেন্দুবাবু আর দিলীপবাবু নিজেদের মধ্যে যা কাদা ছোড়াছুড়ি করলেন তাতে বিজেপির মুখ কিন্তু আরও অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারপরেও দেখা যাক কি হয়, তবে আমার মনে হয় না খুব বিরাট কিছু পরিবর্তন হবে। ধন্যবাদ। তবে একটা কথা আরেকবার বলি যে আমাদের দেশে থেকে অনেকেই বলছে মুসলমানদের তাড়িয়ে দাও, কিন্তু না, আমাদের দেশ থেকে কি সব মুসলমানকে তাড়িয়ে দেওয়া উচিত? মোটেই নয়। যেই মুসলমানরা এখনও ইন্ডিয়াকে তাদের নিজের দেশ মনে করে তাদেরকে আমরা চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না যারা ইসলামিক জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে। আমরা এপিজে আব্দুল কালাম আজাদকে চাই, আমরা নজরুলকে চাই, আমরা বিলায়েত খানকে চাই, আমরা রশিদ খানকে চাই,
কিন্তু আল কায়দাকে চাই না।